আমার প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, যে যেখান থেকে আমাকে দেখছেন ও শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিশ্চয়ই তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং অবশ্যই পড়ালেখার সাথে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা শেষ করেছি। তারপরেই তোমাদের পাঠ্যপুস্তকে যে কবিতাটা আছে, অসাধারণ একটা কবিতা, যেটা গত বছর পাঠ্যপুস্তকে ছিল না, রবীন্দ্রনাথের ঐকতান ছিল। আবার এটা পরিবর্তন করে আমরা পড়েছিলাম সোনার তরী। সেই সোনার তরী কবিতাটা আবারও নিয়ে এসেছে এবং আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় এই ডিসিশনটা খুবই ভালো হয়েছে, কারণ ঐকতানের থেকে রবীন্দ্রনাথকে চেনা ও বোঝার জন্য সোনার তরী কবিতা অনেক বেশি মানসম্মত বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা আমরা পড়বো। আমি এখানে দুটো ছবি দিয়েছি, দেখো। তোমাদের একটু ইমাজিন করার জন্য, আমি গত বছর ডিসেম্বরের শেষের দিকে আমি এবং তোমাদের বাংলা বিভাগের আর দুজন শিক্ষক, সুলাইমান স্যার এবং শাহিন স্যার এবং আমার ফ্যামিলি মিলে আমরা কলকাতা গিয়েছিলাম। এবং এইটা হচ্ছে রবীন্দ্রনাথের যে বাড়িটা, ঠাকুর বাড়ি বলে। এইখানে উনি বড় হয়েছেন, তার লেখালেখি সবকিছু এখানে, তার হচ্ছে পড়ার জায়গা, ছবি আঁকার জায়গা, সবকিছু এখানে সাজানো গোছানো আছে। এবং এই জায়গাটাতে নাটক হতো, তিনি যে নাটকগুলো করতেন এই করিডোরটাতে সেই নাটকগুলো অভিনীত হতো। হুম। আর এইটা হচ্ছে তোমাদের কবি পরিচিতিতে আছে, সেটা হচ্ছে যে তার যে দুইটা অমর সৃষ্টি, তার মধ্যে একটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতন, তোমরা জানো তোমাদের কবি পরিচিতিতে আছে। তো তোমাদের জন্য একটু ইমাজিন করতে সুবিধা হয়, এই জন্য আমি ছবি দুটো এখানে দিয়েছি। তো চলো আজকে আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। মূল পড়ায় চলে যাওয়ার আগে এইখানে দেখো, রবীন্দ্রনাথের একটা উক্তি আমি দিয়ে একটু শুরু করছি। উক্তিটা হচ্ছে, মহাকাল আমার সর্বস্ব লইয়া যাই বটে। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে মহাকাল বা সময়, এই যে সময়টা, এই সময়টা কি করে, তার সব কিছুকে নিয়ে চলে যায়। তার মানে তোমরা যদি একটু চিন্তা করো, আমরা প্রত্যেক দিন, প্রতি মুহূর্ত আমরা যা যা করছি, এই সব কিছু কিন্তু সময় নিয়ে চলে যাচ্ছে পেছনে। আবার নতুন সময় আসছে, আবার আমরা নতুন নতুন কিছু করছি। হ্যাঁ। তো ওনার কাছে একসময় মনে হয়েছে এটা, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। কিন্তু আমাকে স্মৃতিতে তারা রাখতে চায় না এবং আমাকে কি করে, অবহেলা করে। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন তার যে সৃষ্টি বা যে কাজ, এই কাজগুলোকে পৃথিবী রেখে দিতে চায়। হ্যাঁ, এবং রেখে দিয়েছে এবং সেই কাজগুলোর মূল্যায়ন করছে। কিন্তু ব্যক্তি রবীন্দ্রনাথকে কিন্তু আমরা নিয়ে ওই রকম মাতামাতি করি না, এটা তার কাছে একটা সময় মনে হয়েছে। এবং তারপরে বলছে, সোনার তরী, না, এ সোনার তরিরূপী যে এই মহাকাল বা সময়, এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে বা রূপক অর্থে। রূপক অর্থ মানেই হচ্ছে যখন একটা বিষয়ের ভেতর দিয়ে অন্য একটা কচুকে তুলে ধরা হয়। যেমন মনে করো যে পাঞ্জেরি একটা কবিতা আছে ফরুক আহমেদের। ফরুক আহমেদ বলছেন যে, এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। হ্যাঁ। তার মানে হচ্ছে, এখনো মুসলিম আসমান ভরা মেঘ বলতে বোঝাতে চেয়েছেন উনি, রূপকটা বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে, মুসলিম জাতীয় জীবনে এখনো মেঘে ঢাকা, সে তারা হেলাল মানে চাঁদ সূর্য এখনো ওঠেনি জেগে, মানে বলছেন যে মুসলিম জাতীয় জীবনে কেন আগের মতো নেতৃত্ব জেগে উঠছে না। তার মানে যখন কবিরা কোনো কথা সরাসরি বলতে পারেন না রাজনৈতিক, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, তখন তারা রূপকের আশ্রয় নেন। তার মানে একটা বিষয় তারা লেখেন, কিন্তু ভেতরের অন্তর্নিহিত ভাবটা থাকে অন্যরকম। তো সেই রকম একটা কবিতা হচ্ছে সোনার তরী। এই জন্য এখানে সোনার তরীটা হচ্ছে মহাকাল কিংবা সময়ের প্রতীক, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। তো বলতেছে, সোনার তরীর যে নাও বা নৌকা আমার সোনার ধান লইয়া যায়। মানে আমার সোনার ধান মানে কি, আমার যে সৃষ্টি, আমার যে কর্ম, আমার যে লেখালেখি, হ্যাঁ, আমার যে গান, আমার যে সৃষ্টি, এইগুলোকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, খেয়া পারে মানে ও পারে নিয়ে যেতে চাই, কিন্তু আমাকে লয় না, কিন্তু আমাকে নিতে চায়। হ্যাঁ। তো যাই হোক, আমরা কবিতায় চলে যাই, কবিতার সাথে খুবই সংশ্লিষ্ট বলে এইটা আমি দিলাম। এখন আমরা লেখক পরিচিতিটা একটু জানবার চেষ্টা করি, যে লেখক পরিচিতি থেকে আমাদের কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ কিংবা কোন কোন জায়গাগুলো আমাদেরকে আহ মনে রাখতে হবে। হ্যাঁ, সরি, একটু চার্জটা দিয়ে নেই।
ওকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 7 মে 1861 খ্রিস্টাব্দে, মানে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তোমরা যেহেতু দুইটা সালই আমি দিয়েছি এই জন্য যে বাংলা এবং ইংরেজি দুইটা সালই তার মুখস্থ করতে হবে, কারণ যেহেতু বাংলা সাহিত্যের অন্যতম প্রধা ব্যক্তিত্ব হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, মৃত্যু হচ্ছে 7 আগস্ট 1941, 22শে শ্রাবণ 1348। নোবেল প্রাপ্তি হচ্ছে 1913 সালে দক্ষিণ এশিয়া থেকে এশীয়দের মধ্যে প্রথম নোবেল পান তিনি। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলে রাখি যে আমরা অনেকেই মনে করি এটা আমাদের একটু সীমাবদ্ধতা, যে আমাদের কাজী নজরুল ইসলামের সাথে মনে হয় একটু রবীন্দ্রনাথের দ্বন্দ্ব ছিল, এরকম কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে। একটা কথা চিন্তা করো যে নজরুলের জন্ম হচ্ছে 1899 সালে, আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পাচ্ছেন 1913 সালে। তার মানে 1913 সালে কাজী নজরুল ইসলামের বয়স হচ্ছে মাত্র 14 বছর। হ্যাঁ, তো এই যে কথাগুলো ছড়ানো, এইগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা, এইগুলাতে তোমরা কান দিবে না। ভেতরের কথা হচ্ছে কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথের বাবা ছেলের মতো সম্পর্ক ছিল। তার মানে সেই রকম শ্রদ্ধা করতেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে, আবার রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছেলের মতো, নিজের শিষ্যের মতো স্নেহ করতেন কাজী নজরুল ইসলামকে। এরপরে চলে আসি, নোবেল পান হচ্ছে গীতাঞ্জলি কাব্যের জন্য। ইংরেজিতে এটা অনুবাদ করেন তিনি সং অফারিংস নামে, তিনি নিজে এটা অনুদিত করেন। হচ্ছে এটার জন্য তাকে নোবেল দেওয়া হয়। শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। হ্যাঁ, তো উনি একটা পর্যায়ে যখন দেখলেন আমাদের দেশের শিক্ষার সাথে আনন্দের কোনো সম্পর্ক নেই, আমরা কেন যেন শুধু পরীক্ষা পরীক্ষা এইরকম নির্ভর পড়াশোনা করি। হ্যাঁ, শান্তিনিকেতন রবীন্দ্র ভারতীর পড়াশোনার সিস্টেম হচ্ছে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তারা অনেক মজা করতে করতে পড়ে, তারা গাছতলায় বসে পড়ে, মাঠে পড়ে। হ্যাঁ, সবাই ডিসকাশন করে, এটার ভিতর দিয়েই তাদের পড়াটা হয়ে যায়। তো এরকম অদ্ভুত রকমের সুন্দর দুইটা প্রতিষ্ঠান তিনি গড়ে দিয়ে গেছেন, যেটা এখনো হচ্ছে কি বলবো যে অমর এবং অক্ষয়। হ্যাঁ, কবিতা হচ্ছে সোনার তরী, চিত্রা, বলাকা, মানসিক, কল্পনা, কণিকা, শেষ লেখা। এইগুলো তোমাদের বইয়ে যেহেতু আছে এগুলো মুখস্থ করবে। এর বাইরেও অসংখ্য কবিতা কাব্যগ্রন্থ আছে তার। প্রথম কাব্য হচ্ছে বনফুল, এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট জ্ঞানমূলক কোশ্চেন। কাব্যনাট্য, তার মানে হচ্ছে চিত্রাঙ্গদা বিসর্জনে কাব্যনাট্য মানে হচ্ছে যে এটা নাটকের মতো করে করে কিংবা নৃত্যের সাথে সাথে একটা নাটককে রিপ্রেজেন্ট করা। অসাধারণ, আমার দেখার সৌভাগ্য হয়েছে যে এই কাব্যনাট্য মানে নৃত্যের মাধ্যমে। কাহিনী কাব্য সংকলন হচ্ছে তার আছে, মানে কাহিনী নির্ভর যে কাব্য, এটা সংকলন করা হয়েছে তার হচ্ছে, সেটার নাম হচ্ছে কথা এবং কাহিনী। অন্যান্য বাংলা ভাষার পরিচয়, লঘু সাহিত্য, আরো অসম্ভব রকমের লেখা আছে। এক কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি, এই সৃষ্টি সম্ভার বলা হয় যে আজকে থেকেও যদি একটা মোটামুটি জ্ঞান হয়েছে যার, সেই শিশু 14 বছর বয়স থেকেও যদি পড়া শুরু করে, রবীন্দ্রনাথের লেখা পড়ে শেষ করা সম্ভব না। এত অসাধারণ অসাধারণ লেখা এবং এত বিশদ বিস্তৃত লেখার ভান্ডারটা। আমার ভর্তির ডিউটি থাকায় তোমাদেরকে আমি লাইভ ক্লাসটা নিতে পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আর যেহেতু ইউটিউবে ক্লাসগুলো দিচ্ছি, এই জন্য তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি ক্লাসটা দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী, নাম কবিতা। সোনার তরী কাব্যগ্রন্থটার নামকরণই করেছেন উনি সোনার তরীর নামে, তার মানে বোঝাই যাচ্ছে কবিতাটা কত গুরুত্বপূর্ণ। যে কবিতার নামে কাব্যগ্রন্থের নাম, সেই কবিতাকে নাম কবিতা বলা হয়। ওকে। ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত, এটা মাত্রার মাত্রাবৃত্ত। এই ছন্দ বা কিভাবে এই মাত্রা নির্ণয় করা যায় এটা নিয়ে আমি একটা ক্লাস দেখি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তোমরা নিজেই বের করতে পারবে এটা কি অক্ষরবৃত্ত ছন্দে লেখা নাকি এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কবিতাটি অক্ষরবৃত্ত মনে হতে পারে, কিন্তু শেষ স্তবকে শূন্য শব্দটি দেখিয়ে দেয়। ওই যেটা বললাম যে এটা একদিন একটা বিস্তারিত ক্লাস দিলে তোমরা নিজেরা বুঝতে পারবে। এটা সংক্ষেপে বললে আসলে তোমাদের মধ্যে আরো অন্যরকম সমস্যা দেখা দিতে পারে। তো এইটুকু মনে রাখো যে সোনার তরী কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা।
বহু নির্বাচনী একটা প্রশ্ন তোমাদেরকে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে? তোমরা অবশ্যই কমেন্টসে যাবে, কমেন্টসে গিয়ে এক লিখবে। এক লেখার পরে তোমাদের কাছে যদি মনে হয় উত্তর হচ্ছে ক, তাহলে শুধু ক লিখবে। যদি গ হয় তাহলে গ লিখবে, যদি খ হয় খ লিখবে, যদি ঘ হয় খ লিখবে। হ্যাঁ, তোমরা এর আগে আমার উত্তর দিয়েছো কিন্তু শুধু লিখেছো ক, শুধু লিখেছো খ। বুঝতে পারি নাই যে এটা একের ক, এটা এক না দুইয়ের ক, না দুইয়ের খ। ঠিক আছে, তোমরা অবশ্যই এক লেখো, স্টপেজ দাও একটা দিয়ে, ক উত্তর হলে ক, খ হলে খ, গ হলে খ, খ হলে খ। ওকে? এরপরে আসো আমরা একটু সোনার তরী কবিতা পড়ার আগে আজকে আমরা যত দূর যেতে পারি, হ্যাঁ, দেখি যে আমরা কত দূর একটু যেতে পারবো। সোনার তরীর ভাবার্থ, জীবনাদর্শন, মহাকালের চিরন্তন স্রোতে মানুষের অনিবার্য বিষয়কে, মৃত্যু বা মহাকালে হারিয়ে যাওয়াকে এড়াতে পারে না সেই বিষয়টা, কেবল টিকে থাকে তার সৃষ্টি সোনার ফসল তার কর্ম। এই বিষয়গুলো কিভাবে এসেছে সেগুলো একটু আমরা জানবো। এইভাবে কবির সৃষ্টিকর্ম বা কবিতা কালে সোনার তরীতে স্থান পেলেও ব্যক্তি কবির স্থান সেখানে হয় না। তার মানে যে কথাটা বলছিলাম যে প্রথমে, যে এই পৃথিবীটা হচ্ছে এমন নিষ্ঠুর, এই পৃথিবীটা হচ্ছে এমন নির্দয় যে ব্যক্তিকে কিংবা ব্যক্তি মানুষকে এরা চায় না। সরি, এরা চায় কি, এরা মানুষের সৃষ্টিকর্মকে চায়। হ্যাঁ, এরা মানুষের কর্মগুলোকে নিতে চায়, মানুষকে নিতে চায় না। এটা এই উপলব্ধিটা একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছিল। এক অতৃপ্তির বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। তো একটা সময় মনে হয়েছে যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর কি মনে করেছেন যে একদিন বসে চিন্তা করতে করতে যে আচ্ছা আমি যে এত কিছু লিখছি, হ্যাঁ, এর বিনিময়ে এই পৃথিবী কি আমাকে অমর অক্ষয় করে রেখে দিবে? তার কাছে মনে হয়েছে না, তাহলে কি রাখবে, আমার সৃষ্টিকর্মগুলোকে রাখবে। হ্যাঁ, কিন্তু আমাকে রাখতে চাইবে। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তোমরা জানো যে আমাদের আমরা যারা মুসলিম কিংবা হিন্দু যারা আছে, মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব তাকে কবর দিতে চাই, কিংবা তাকে পুড়িয়ে ফেলতে চাই, কিংবা তাকে কফিনে ভরে আমরা রেখে দিতে চাই। এক এক ধর্ম এক এক রকম রিচুয়াল পালন করে। তো বিষয়গুলো হচ্ছে এরকম, ব্যক্তিকে আমরা কেউ রাখতে চাই না, ব্যক্তিকে কেউ গ্রহণ করতে চাই না। রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম অসংখ্য গল্প আছে, অসংখ্য ইয়েতে উনি দেখিয়েছেন যে মানুষ মারা গেছে, তার সবচেয়ে আপন স্ত্রী সেও ভয়ে রাত্রে তার পাশে বসে থাকতে পারে, অথচ যার সাথে তার 50 বছর 60 বছর হয়তো একসাথে সংসার করেছে। তো এইগুলা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ? এরপরে বলছে সোনার তরী কবিতার প্রেক্ষাপট ও ঘটনা, এই বিষয়গুলোর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো লাগবে। সময় হচ্ছে, এই কবিতার সময়টাকে ধরা হয়েছে একটা বর্ষাকাল, স্থান একটি দ্বীপ, চারিদিকে প্রচন্ড স্রোত। হ্যাঁ, একটা দ্বীপে দাঁড়িয়ে আছে, চারিদিকে প্রচন্ড খরস্রোত। হ্যাঁ, বর্ষাকাল, এরকম একটা সময়। এবং ঘটনাটা হচ্ছে কি, একজন কৃষক তার সোনালী ধান নিয়ে কি করছে, সে সোনালী ধান নিয়ে বসে আছে। সোনালী ধান নিয়ে বসে আছে কেন? সে হচ্ছে একটা কিছু খুঁজছে, উপায় খুঁজছে যে সে এখান থেকে যেতে চায়। তার মানে সৃষ্টিকর্ম নিয়ে একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছে আমি এই এত কিছু যে তৈরি করলাম। এতদিন একজন কৃষকের কথা চিন্তা করো, একজন কৃষকের সেই মাটি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ থেকে শুরু করে সব কিছু করার পরে তার যখন ধানটা হাতে আসে, ঠিক সেই রকম একটা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর এসে পৌঁছে চিন্তা করছেন। তার সমগ্র উৎপাদন এই ধানটুকু, তার জীবনের সবকিছু এই লেখাগুলো। ধানটুকু তীরে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়ার জন্য নৌকা দরকার, তাকে নিয়ে যাওয়ার জন্য কিছু একটা দরকার, বাহন দরকার, সেই নৌকার জন্য প্রতীক্ষা করতে থাকেন তিনি। হ্যাঁ, এমনি সময় এক বেপরোয়া মাঝি তার সোনালী নৌকা নিয়ে আসে, তার সোনালী নৌকা নিয়ে সময় তার কাছে আসে। সে কৃষককে দেখেও চলে যেতে থাকে। তার মানে মানুষ আমাদের কাছে আসে কিন্তু সে চলে যেতে চায়। এবং যখন অনুনয় বিনয় করে তাকে নেওয়ার জন্য হচ্ছে অনুরোধ করছে মাঝিকে যে আমাকে নিয়ে যাও, আমি এখানে এইগুলো নিয়ে একা দাঁড়িয়ে আছি আমার সোনার ধান নিয়ে, আমাকে একটু তুমি গ্রহণ করো। তখন সেই মাঝি বলে তোমার ধানগুলো আগে দাও, তোমার কর্মগুলোকে আগে দাও। তারপরে দেখে কি, তার নৌকা বোঝাই হয়ে গেছে, ব্যক্তিকে নেওয়ার আর জায়গা তার ছোট নৌকায় নাই। কিন্তু সেই ছোট নৌকার মাঝির জায়গা হয় না তার ফসল তীরে পৌঁছালেও তীরে পৌঁছাতে পারে না ব্যক্তি কৃষক নিজেই। এখানে ব্যক্তি কৃষক নিজে মানে হচ্ছে কবি এখানে নিজেকে বুঝিয়েছে।
তার মানে তোমরা মোটামুটি ঘটনাটা বুঝতেই পেরেছো যে রবীন্দ্রনাথের এক সময় মনে হয়েছে যে আমার এত লেখা নিয়ে আমি বসে আছি, অথচ কেউ আমাকে গ্রহণ করছে না। একটা সময় যখন কেউ গ্রহণ করছে, সে গ্রহণ করছে কি আমার লেখা, তার নিজে ব্যক্তিকে কেউ গ্রহণ করতে চাচ্ছে না। এটা হচ্ছে পৃথিবীর একটা নিষ্ঠুরতম বাস্তব সত্য। কবিতায় সোনার ধান শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে 2 বার। এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন। সোনার তরী শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে 1 বার। এই শব্দটা এসেছে 1 বার, এই শব্দটা এসেছে 2 বার। তরীর মাঝিকে মহাকালের প্রতীক। বাঁকা জল কি এখানে কাল স্রোতের প্রতীক। হ্যাঁ, বাঁকা জল শব্দটা, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন। এগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসবে এবং উত্তরটা তোমরা এইভাবে দেওয়ার চেষ্টা করবে। এখন আসো যে আমাদের মূল বইয়ের যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো একটু আমরা জানবার চেষ্টা করি, কারণ শব্দার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থগুলো বুঝতে না পারলে তোমরা কবিতাটা ভালোভাবে বুঝতে পারবে না। দেখো, গরজে মানে হচ্ছে গর্জন করে, এরপরে হচ্ছে ভাড়া ভাড়া মানে হচ্ছে ভাড়া অর্থ ধান রাখার পাত্র। তোমরা জানো বিভিন্ন ঝুড়ি, বল, এরকম নানা রকমের জিনিসের ধান রাখা হয়। অনেকে আঞ্চলিক ভাষায় বলে ধামা। হ্যাঁ, এইরকম নানা কিছু আছে। এইরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে যে ভাড়া ভাড়া, এরকম অনেকগুলো যেটাতে ধান ভরে ভরে রাখা যায়। পুরো ধারা মানে হচ্ছে খুরের। খুর মানে কি, যেটা হচ্ছে তোমরা গরুর পায়ের নিচে যেটা থাকে, কিংবা ঘোড়ার পায়ের নিচে যেটা থাকে, এবং এইটা রাস্তায় চলতে চলতে এটা ধারালো হয়ে যায়। হ্যাঁ, খুরের ধারানোর মতো হচ্ছে। এবং আরেকটা খুর আছে কি, যেটা হচ্ছে আমরা শেভ করার সময় সেলুনে যেটা ব্যবহার করে। হ্যাঁ, তো এই খুরের মতো যে ধারালো, এরকম ধারালো স্রোত বা স্রোত বয়ে যাচ্ছে, মানে প্রচন্ড খরস্রোত বোঝাচ্ছে। এবং খরপরশা মানে কি, ধারালো বর্ষা। এখানে ধারালো বর্ষার মতো, যে বর্ষা দিয়ে হচ্ছে মারামারি করে এবং বিভিন্ন পশুকে বধ করা হতো আগে। হ্যাঁ, এবং মাছ ধরা হয় এইরকম। এরপরে বলছে যে আমিটা এখানে কে কবিতায় সাধারণ অর্থে কৃষক, যাকে আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি। তার মানে এখানে যে কৃষক যে ধান নিয়ে দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে মূলত কবি নিজে। আর ধানটা হচ্ছে তার শিল্পকর্ম, তার সৃষ্টি। আমি একলা কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবি নিঃসঙ্গ অবস্থায়, সে একলা। একটা সময় মনে হয়েছে যে তার পাশে কেউ নেই, সে একা। মানুষের যত বয়স বাড়তে থাকে ততই তার মনে হতে থাকে আমি ক্রমান্বয়ে যেন একা হয়ে যাচ্ছি। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা বন্ডিং হচ্ছে স্বার্থের বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, সেটা বাবা মা হোক, সেটা ভাই বোন হোক, যার কাছে যখন স্বার্থ থাকে তার সাথে আমরা খুব বন্ডিং রক্ষা করে চলবার চেষ্টা করি। হ্যাঁ, যখন মানুষের ওই স্বার্থগুলো আস্তে আস্তে ঢিলা হতে থাকে, তার প্রয়োজন কমতে থাকে, তখন সে আস্তে 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 একা হতে থাকে। হ্যাঁ, তো এরকম একটা সময়ে রবীন্দ্রনাথেরও মনে হয়েছে আমি একা, নিঃসঙ্গ। এবং চারিদিকে কি দেখতেছেন, বাঁকা জল করছে খেলা। মানে এই যে ধান ক্ষেত কি ছোট দ্বীপের আঙ্গিকে বিস্তৃত, তার চারিপাশে ঘূর্ণায়মান স্রোত, প্রচন্ড ঘূর্ণায়মান স্রোত তার চারিদিকে মনে হচ্ছে। নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট্ট ক্ষেত্রকে আসু বিলীন হওয়ার ইঙ্গিত রয়েছে এই অংশে। বাঁকা জল এখানে অনন্ত কালো স্রোতের প্রতীক। তার মানে হচ্ছে কাল স্রোতের প্রতীক মানে কি, তিনি মনে করছেন যে আমি ছোট্ট একটা জায়গায় একাকি দাঁড়ায় আছি, যে কোনো সময় এই কাল স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে, আমাকে বিলীন করে নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, একটা সময় মানুষের যখন নিঃসঙ্গ হয়ে যায়, মানুষ যখন একাকী হয়ে যায়, তখন তার মনে নানা রকম এরকম চিন্তা আসতে থাকে। তো আমাদের কবিরও সেরকমই এসেছে। তরু ছায়া মসি মাখা মানে কি, ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ায় কালো রং মাখানো। তার মানে তোমরা যদি নদীর এই পারে দাঁড়াও, তাইলে ওই পারে মনে হবে যে একদম ঘন গাছের যেন একটা বেষ্টনী। আসলে কিন্তু এরকম না। হ্যাঁ, গাছ কিন্তু ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু আমাদের কাছে মনে হয় একদম ঘন একটা বেষ্টনী যেন দেখা যাচ্ছে। এইরকম দূরে উনি দেখতে পাচ্ছেন। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, তার মানে সুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। এবং এইখানে এই যে গান গেয়ে তরি বেয়ে যে নৌকা নিয়ে আসছে, এখানে মাঝিটা কিন্তু আমি আগেই বলেছি যে সে হচ্ছে মহাকাল, সে হচ্ছে সময়ের প্রতীক। আর কৃষক হচ্ছে তিনি নিজে। ঠিক আছে, আর এখানে সোনার তরীতে যে মাঝি আসছে সে হচ্ছে মহাকালের প্রতীক।
তার দিকে এগিয়ে আসছে, কোনো দিকে নাহি চায়। হ্যাঁ, মহাকালের প্রতীকে এই মাঝি নিরাসক্ত বলেই তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই, যেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেও দেখছেন না যে কে, তার কাছে ব্যক্তির কোনো মূল্য নাই, এটা বোঝাতে চেয়েছেন। দেখে যেন মনে হয় চিনিও ভাবে। তো আমাদের কবি বা কৃষক রূপী যে কবি, সে চিন্তা করছেন কি, এই আগন্তুককে যাকে আমি কখনো দেখিনি, হ্যাঁ, যাকে আমি চিনি না, হঠাৎ দেখা। মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবি হয়তো চেনা, তার কাছে মনে হচ্ছে একে আমি চিনি। কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির সংশয় থেকেই যায়, কিন্তু তারপরেও তার আচার আচরণ দেখে মনে হচ্ছে যে সে আমাকে চেনে না। এই জন্য একটা সংশয়, একটা দোলাচলের মধ্যে তিনি ভুগছেন। তার মানে তিনি খুব আগ্রহ নিয়ে বসে আছেন যে সে আসবে, আমাকে গ্রহণ করবে, কিন্তু হঠাৎ দেখলেন যে না, তার আমার দিকে কোনো খেয়ালই না। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তখন কবি বলছে যে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা। হ্যাঁ, তখন কবি বলছে, ওহে তুমি কোথায় যাও, কোন বিদেশে যাও। বিদেশ এখানে চিরায়ত শিল্পকল্পের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। যে শিল্পলোকের প্রতীক মানে হচ্ছে যে এখানে তার শিল্পগুলোকে গ্রহণ করার কথা, কিন্তু দেখে তার দিকে কোনো ভ্রুক্ষেপই করছে না। তখন সে বলতেছে যে ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে চলে যাচ্ছ, তুমি আমার দিকে একবার ফিরে তাকাও। বারেক বিড়াল তরি কুলেতে এসে, তার মানে কি, চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে। তার মানে সে অনুনয় বিনয় করছে যে বারেক বিড়াল তরি, একবার তুমি তোমার তরি ভিড়াও, আমার দিকে একবার ফিরে চাও, আমার কুলে আসো, আমাকে গ্রহণ করো, আমার সোনার ধান। তো তখন বলতেছে কৃষকের শ্রেষ্ঠ ফসল ব্যঞ্জনার্থে শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার, তার মানে বলতেছে আমারই সোনার ধান গ্রহণ করো। আর আছে আর নাই দিয়েছি ভরে, তার মানে হচ্ছে আমার কাছে যত ছিল সবকিছু তোমার নৌকায় আমি তুলে দিয়েছি, এই মহাকালের কাছে আমি সবকিছু সমর্পণ করে দিয়েছি। ছোট জমিতে উৎপন্ন ফসলে সবটাই, অর্থাৎ দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরিরূপী চিরায়ত শিল্পলোকে। তো বলতেছে সবকিছু আমি তোমার কাছে তুলে দিয়েছি, এই মহাকালের কাছে সবকিছু আমি অর্পণ করে দিয়েছি, স্তরে বিস্তরে, মানে স্তরে স্তরে, সুবিন্যস্ত ভাবে, খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তোমার কাছে আমি আমার যত সৃষ্টি ছিল, যত শিল্পকর্ম ছিল, সবই আমি বুঝিয়ে দিলাম। এরপরে তিনি অনুনয় করে বলছে, এখন আমারে লহ করুণা, এখন আমি তো আমার সবকিছু তোমাকে দিয়ে দিলাম, এখন একটু করুণা করো, আমাকে একটু ঠাঁই দাও। তোমার ফসল বা সৃষ্টি সম্পদ তুলে দেওয়া হয়েছে নৌকায়, এখন স্রষ্টা স্থান পেতে চাই এই মহাকালের নৌকায়, সে একটু স্থান চায়। তখন কি বলছে, ঠাই নাই ছোট সেতু, হ্যাঁ, আমারই সোনার ধানে গিয়াছি। সোনার তরীতে মহৎ সৃষ্টির স্থান সংকুলন হয় না, ব্যক্তিসত্তা বা তার শারীরিক অস্তিত্বের নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। তার মানে তার সবকিছু সৃষ্টি সে নিয়ে নিয়েছে সুন্দর মতো, তখন কিন্তু কোনো প্রশ্ন করে না। হ্যাঁ, নিয়ে বলতেছে যে সোনার ধানে আমার নৌকা ভরে গেছে, তোমাকে আর আমি দিতে পারবো না, তোমাকে গ্রহণ করতে পারবো না। কত নিষ্ঠুর সময়, কত নিষ্ঠুর এই পৃথিবী। হ্যাঁ, যেই দিন মানুষ মৃত্যুবরণ করবে সেই দিন সবকিছু শেষ। শূন্য নদীর তীরে রহিম পড়ে, তো শূন্য নদীর তীরে এখন কবি একা পড়ে থাকে, তাকে আর কেউ গ্রহণ করছে না, তাকে নিয়ে কোনো মাতামাতি নেই। হ্যাঁ, আমাদের দেখবা যে অনেক বড় বড় লেখক, সাহিত্যিক, কবি, তারা তার জীবন দশায় কিচ্ছু পায় না, অথচ মৃত্যুর পরে তাকে আমরা এই পুরস্কার দিচ্ছি, ওই পুরস্কার দিচ্ছি, কিন্তু জীবন দশায় উনি হয়তো তিন বেলা খেতেই পান না। এরকম অনেকে আছে। আমাদের এখন যে সর্বশ্রেষ্ঠ কবি বাংলা সাহিত্যের, শামসুর রহমানের মৃত্যুর পরে কিংবা হুমায়ুন আহমেদের মৃত্যুর পরে এখন নির্মলেন্দু গুণ, এই নির্মলেন্দু গুণের যদি তোমরা জীবন ইতিহাস দেখো, রাস্তায় রাস্তায় ঘুরে তার অসংখ্য রাত কেটে গেছে, খাবার নাই, হ্যাঁ, কালকে কি খাবে তাও সে জানে না, এরকম অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে তারা যায়। শূন্য নদীর তীরে রহিম পড়ে, নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত, তিনি যেন শুধু এখন মৃত্যুর জন্য অপেক্ষা করেন। এবং অদ্ভুত ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘরটাতে মৃত্যুবরণ করেন ওই খাট ওইভাবে রাখা আছে। আমি ওইখানে গিয়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছি যে ওইখানে তাকে ডাক্তার দেখতো, যে জায়গাটায় যে জায়গায় চিকিৎসা দেওয়া হতো সেই জায়গাগুলো সব ওইভাবে রেখে দেওয়া হতো। যে খাটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই জায়গাটা ওইভাবে রেখে দেওয়া। তো ওই সময়টা ইমাজিন করা যায় যে তিনি কতটা নিঃসঙ্গ, কতটা অসহায় তার কাছে মনে হয়েছে।
এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যাই বটে, কিন্তু আমাকে ফেলিয়া যাই বিস্মৃতি অবহেলার মধ্যে। ওই যে কথাটা তোমাদের প্রথম দিয়ে শুরু করলাম, সোনার তরী নায়ে, হ্যাঁ, স্থান হয় আমার সৃষ্টিকর্মে, কিন্তু সেখানে আমার কোনো স্থান হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসলে যে আমরা একটু পাঠ পরিচিতিটা দেখে নিই, যে সংক্ষিপ্ত ভাবে এই কবিতার মূল কথাটা কি, এটা বলে আজকে মনে হয় আমাদের ক্লাস শেষ করে দিতে হবে। আমি আবারও বলছি যে তোমাদের ক্লাসগুলো যেহেতু আমি ইউটিউবে দিচ্ছি, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। বুঝতেই পারছো যে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আবার সোনার তরী কাব্যগ্রন্থটার নামকরণও করেছে এই কবিতা। শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষিক্ত। এখানে কেউ বলেছেন এটা ইংরেজদের আগমনের ইঙ্গিত আছে, ব্রিটিশ শাসনের বিষয়গুলো আছে, অনেকে অনেক ভাবে এই সোনার তরীর ব্যাখ্যা করেছেন, অনেক সমালোচক অনেক মতবাদ দিয়েছেন। কিন্তু আমি তোমাদেরকে যে মতবাদটা বলছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের আলোকে, যেটা তোমাদেরকে যে আলোকে প্রশ্নের উত্তরটা লিখতে হবে। একই সঙ্গে কবিতাটির গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের সারা। গূঢ় রহস্য মানে কি? ওই যে ভেতরের অন্তর্নিহিত তাৎপর্য, যে বলছেন একটা কিন্তু ভিতর দিয়ে প্রকাশ হচ্ছে আরেকটা। দেখাচ্ছে মাঝিকে কিন্তু সেটা মহাকাল, দেখাচ্ছে কৃষককে কিন্তু সেটা সে নিজে, দেখাচ্ছে স্রোত, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে তোমার কাল স্রোতের যে রূপ সেটা দেখাচ্ছে ক্রোধারা, হ্যাঁ। এক একটা বিষয়ের মধ্যে দিয়ে আরেকটা চিত্রকল্পকে এখানে তুলে ধরা হয়েছে। বিষয়টাকে এখানে বলছে যে গূঢ় রহস্য রয়েছে এর মধ্যে। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠ নিরূপিত হতে থাকে। তার মানে এর আরো 50 বছর পরে হয়তো সোনার তরীর অন্যরকম ব্যাখ্যাও কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। তো বলছে বাংলা যে সৃষ্টি সম্ভার, এই সৃষ্টি সম্ভারে সোনার তরী ঠিক এইরকমই একটা মাইল ফলক, এরকম অপূর্ব সৃষ্টি। কবিতাটি দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক, যেটা এর আগেও বলেছি। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণের পাশের খরস্রোত নদী হয়ে উঠেছে হিংস্র কালো স্রোত, হ্যাঁ, চারিদিকে হিংস্র হয়ে উঠেছে। মানে মানুষ যখন একদম একাকী নিঃস্ব হয়ে যায়, তখন তার চারিদিকে সবসময় মনে হয় যে বিপদ বিপদ, হ্যাঁ, তাকে গ্রাস করতে আসছে, তাকে খেয়ে ফেলতে আসছে, হ্যাঁ, তাকে ঠেসে ধরছে চারিদিক থেকে, এইরকম মনে হয়। চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। তার মানে চারিদিকে বাঁকা জল মানে এই যে একটা কালো একটা হচ্ছে বিপদের সংকেত তার চারিদিকে যেন সবসময় তিনি দেখতে পাচ্ছেন। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদী একটি ধরাপাল সোনার নৌকা নিয়ে ভেসে আসা বেয়ে আসা এক মাঝিকে দেখে দেখা যায়। তার মনে একটু আনন্দ হয় যে যাক, কেউ একজন আসছে। তার চিন্তা করো যে একটা দ্বীপে একজন 7 দিন ধরে আটকে রয়েছে, তখন সে যদি একটা নৌকার মতো কিংবা একটা জাহাজের মতো কোনো কিছু দেখে তার মনে কেমন হবে। তো ওইটা একটু ইমাজিন করে নিতে হবে। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। হ্যাঁ, তার যত সৃষ্টিকর্ম আছে এটা মহাকাল বা সময় নিয়ে চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলন হয় না কৃষকের, কারণ নৌকা ছোট। মহাকাল এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ব্যক্তিকে তারা গ্রহণ করতে চায়, ব্যক্তি নিঃশেষ হয়ে যাবে, তার সৃষ্টিকর্মই যথেষ্ট। শূন্য নদীর তীরে আশাহত কৃষক কি করছেন, একা একা পড়ে থাকছেন এবং সে যেরকম ছিল সেরকমই থাকছেন, তাকে কেউ গ্রহণ করছে না। তো এই যে নিষ্ঠুর একটা বাস্তবতা, এই নিষ্ঠুর বাস্তবতাটা কত সুন্দর ভাবে কবিতার মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন। এই কবিতায় নিবিড় ভাবে মিশে আছে কবির জীবন দর্শন, তার নিজের যে চিন্তা, যে নিজের যে চেতনা, সেটা। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টি। এক সময় দেখো আমরাও তোমাদের মতো ছিলাম, হ্যাঁ, আমি এই পর্যায়ে এসেছি, আবার হয়তো একদিন চুলে পাক ধরবে, তারপরে হয়তো মারা যাবে। তো সবারই এই সময়গুলোর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিত ভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালক্লাসের শিকার। যে মানুষকে এক সময় নিয়ে সবাই নম নম করেছে,
যে মানুষটা পূজা করেছে সেই মানুষটাকে একটা সময় দেখা যাচ্ছে কেউ খোঁজই নিচ্ছে না। হ্যাঁ? তো এটাই মহাকাল, এটাই পৃথিবীর বাস্তবতা, কঠিন সত্য। সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পক্ষে 8+5 মাত্রার বর্ণের পূর্ণ হচ্ছে পর্বে বিন্যস্ত। তো যেটা বলছিলাম যে এটা মাত্রাবৃত্ত ছন্দ কেন্দ্র। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা, এবং এই ছন্দ অলংকার নিয়ে অবশ্যই আমি একটা চ্যানেলে তোমাদের একটা ভিডিও দিয়ে দিব, তাহলে তোমরা দেখবা যে এটা সহজে তোমরা এটা বুঝতে পারবে। তো এই পর্যন্ত মনে হয় আজকে আমরা শেষ করি। আগামী ক্লাসে আমরা যেটা করব, আগামী ক্লাসে আমরা আলোচনা করবার চেষ্টা করব সেটা হচ্ছে যে সোনার তরী কবিতাটা বা কবিতাটা আমি পড়ে দিয়ে শেষ করবার চেষ্টা করব। তো সেই সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর এই স্পিচ হিসাবে তোমরা যেটা করবে, যে এই স্পিচ হিসাবে তোমরা আমাকে 10টা জ্ঞানমূলক কোশ্চেন লিখে তোমরা আমাকে ছবি তুলে এটা কমেন্টসে জানিয়ে দিবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সেই সময় পর্যন্ত ভালো থাকো। সবার জন্য শুভ কামনা। আল্লাহ হাফেজ।